হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের আরেকটি নতুন জিকে জিএস এবং জিএর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 33। তোমরা অবশ্যই জানো যে আমরা 1 থেকে 100-এর একটি সিরিজ শুরু করেছি। বেসিক্যালি আপকামিং জিআরবিডি2 গ্রুপ সি গ্রুপ ডি, তাছাড়া ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি বা আপকামিং তুমি যেই এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের এক্সামের সিলেবাসের মধ্যে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসটি 100% তোমাদের জন্য বেনিফিটেড। এই ক্লাসটা আমাদের 100 সিরিজের 33 নাম্বার ক্লাস। এর আগে আমরা 32টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি বা নোট করে নাওনি, ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই তুমি ক্লাসগুলো দেখে নোট করে রাখবে। আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টির সঙ্গে বলতে পারি, এই 100টা ক্লাস যদি তুমি ঠিকঠাকভাবে কভার করে রাখো, জিকে জিএসের জন্য তোমার পরীক্ষায় চিন্তা করতে হবে না এবং জিকে জিএসের উপরে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। এই ম্যাক্সিমাম স্কোরেই তোমার এক্সামকে ক্লিয়ার করতে সাহায্য করবে। চলো আমরা ক্লাসটি দেরি না করে শুরু করছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিডি2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি পরিচালিত কম্বাইন 4, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, অলমোস্ট অল এক্সামের আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে আমরা কর্মবার্তা অনলাইন বলতে পারি, বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটসই আমাদের কাছে তোমরা পাবে, যেটা আমরা গত 7 বছর ধরে স্টুডেন্টদেরকে দিয়ে আসছি এবং অনলাইন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। বর্তমানে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তোমরা নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো। অবশ্যই তোমরা ক্লাসগুলো নোট করে নেবে এবং আনসার করতে চেষ্টা করবে সকলেই। নাট্যশাস্ত্র নিম্নলিখিত কার রচনা? আর প্রত্যেকটা এক্সামের যে কোশ্চেন, মানে প্রত্যেকটা যে কোশ্চেন আমরা আলোচনা করছি, কোনো না কোনো এক্সামে বিগত 10 থেকে 15 বছর এসেছে। এই কোশ্চেনগুলো আমরা ক্লাসে মিক্সডভাবে করাচ্ছি তোমাদের জন্য। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পিএসকিউ কোশ্চেন সবগুলো। নাট্যশাস্ত্র নিম্নলিখিত কার রচনা? অশ্ব ঘোষ, বিশাখা দত্ত, ভরতমুনি, বরাহ মিহির। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভরতমুনি। নাট্যশাস্ত্র লিখেছিলেন বা রচনা করেছিলেন ভরতমুনি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তার সঙ্গে আমরা অপশনগুলো একটু দেখে নেব। অশ্ব ঘোষ, অশ্ব ঘোষ রচনা করেছিলেন, পরীক্ষায় আসে বুদ্ধচরিত। বুদ্ধচরিতের রচয়িতা কে? এভাবে পরীক্ষায় আসে, তাহলে সঠিক উত্তর হবে অশ্ব ঘোষ। ঠিক আছে, পরীক্ষায় আসে মুদ্রা রাক্ষস কার রচনা? মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। ঠিক আছে, তাছাড়া পরীক্ষায় আসে পঞ্চম সিদ্ধান্তিকা কে রচনা করেন? বরাহ মিহির। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবারও আমি রিপিট করছি, একটু শুনো, নোট করে রাখো। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্ব ঘোষ। বিশাখ দত্ত কি রচনা করেন? মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত রচনা করেন। নাট্যশাস্ত্র কে রচনা করেন? ভরতমুনি। পঞ্চম সিদ্ধান্তিকা কে রচনা করেন? বরাহ মিহির। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কোশ্চেন। লুথাল কোন নদীর তীরে অবস্থিত? একটি লুথাল, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাট রাজ্যে একটি কি বলবো, একটা মানে গুজরাট রাজ্যে অবস্থিত একটি প্রসিদ্ধ একটি বন্দর। ঠিক আছে, বন্দর টাইপের একটি, এটা লুথাল। এটা কোন নদী? এটা বলা হয়েছে কোন নদীর তীরে অবস্থিত? অপশন কি হবে? সিন্ধু, ঘাগরা, রাভি, ভোগাবা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভোগাবা। হ্যাঁ,
ভুগাবা, এই যে ভুগাবাটা এটা হলো সবরমতী নদীর একটি উপনদী। তোমাদের পরীক্ষা কোশ্চেনে অপশনে থাকতে পারে, যদি অপশনে থাকে যে লোথাল কোন নদীর তীরে অবস্থিত, এখানে ভোগাবা না দিয়ে যদি সবরমতী দেয় তাহলে কিন্তু সবরমতী রাইট অ্যান্সার হবে। কেন, এ ভোগাবা যে এটা সবরমতী নদীর একটি উপনদী, ঠিক আছে, এই ভোগাবা সবরমতীতে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি গুজরাট রাজ্যে অবস্থিত, হ্যাঁ, কোথায়, গুজরাট রাজ্যে অবস্থিত, ঠিক আছে। এই যে ভোগাবা এটা আবিষ্কার করেছিলেন এস.আর. রাও, হ্যাঁ, এস.আর. রাও আবিষ্কার করেছিলেন 1953 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1953 খ্রিস্টাব্দে ভোগাবা এস.আর. রাও আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। চলো, গুজরাট রাজ্যে অবস্থিত। চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, রাজশেখর বসু কোন রাজার সভাকবি ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজশেখর বসু কোন রাজার সভাকবি ছিলেন? কোন রাজার ছিলেন? হর্ষবর্ধন, সিংহবিষ্ণু, প্রথম মহিপাল না নান অফ দিস? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহিপাল, হ্যাঁ। রাজশেখর বসু কোন রাজার সভাকবি ছিলেন? প্রথম মহিপালের সভাকবি ছিলেন রাজশেখর বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রথম মহিপাল মানে কোন বংশের রাজা ছিলেন? প্রথম মহিপাল, প্রথম মহিপাল ছিলেন প্রতিহার বংশ, হ্যাঁ, প্রতিহার বংশ, ঠিক আছে। প্রতিহার বংশের রাজা ছিলেন প্রথম মহিপাল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা? পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা? এই তো আমি কিছুক্ষণ আগে অপশন যখন 1 নম্বর কোশ্চেনে যখন অপশন আলোচনা করলাম বললাম কী হবে সঠিক উত্তর? ভাবরি, বরাহ মিহির, ভরতমুনি, বাদশাহ। কী হবে সঠিক উত্তর? এক্ষুনি তো আলোচনা করলাম, ইয়েস, বরাহ মিহির, ঠিক না, বরাহ মিহির, হ্যাঁ। পঞ্চম সিদ্ধান্তিকা বরাহ মিহিরের রচনা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো পরীক্ষা আসেই। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখানে তো আরও কয়েকটা অপশন ছিল, অপশনটি তো একটু ডিসকাস করলে ভালো হয়, ঠিক না। আচ্ছা, উত্তরটা কি? বরাহ মিহির। পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা? বরাহ মিহির। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এই যে বরাহ মিহির এই পঞ্চম সিদ্ধান্তিকা ছাড়াও কিন্তু তিনি যে আরেকটি মানে গ্রন্থ রচনা করেছিলেন সংহিতা নামে, মনে রাখবে, সংহিতা, হ্যাঁ, বৃহৎ সংহিতা বা সংহিতা, বৃহৎ সংহিতা বা সংহিতা, এটাও কিন্তু বরাহ মিহির রচনা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, অপশন সি ভরতমুনি, তো 1 নম্বরে আলোচনা করেছি, এটা আলোচনা করার নেই, নাট্যশাস্ত্র, ভরতমুনি, ঠিক না। আর এই যে কামসূত্র, এখান থেকে আরেকটি প্রশ্ন আসে তোমাদের, যে কামসূত্র, হ্যাঁ, কামসূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কামসূত্র কে রচনা করেন? বাৎসায়ন, হ্যাঁ, বাৎসায়ন রচনা করেন কামসূত্র, হ্যাঁ, মনে রাখবে, নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 নম্বর কোয়েশ্চেন। জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আমরা সকলেই জানি জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ হলো বর্তমানে আমাদের ভারত, ঠিক না। যেটা আগে চীন ছিল, এখন চীনকে অতিক্রম করে টপকিয়ে ভারত কিন্তু সারা বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। ভারতের জনসংখ্যা এখন প্রায় 147 থেকে 48 কোটি, ঠিক আছে, মনে রাখবে, 147 থেকে প্রায় 150 কোটির মতনই এখন চলে গেছে, একুরেট 150 কোটির মতন। আর চীনে রয়েছে 146 কোটির মতন 2 নম্বরে, এবং 3 নম্বরে রয়েছে ইউএসএ, আমেরিকা, প্রায় 35 কোটির মতন আমেরিকা। তার মানে দেখো, আমেরিকার লোকের তুলনা করলে ইন্ডিয়ার প্রায় অনেক 4 গুণ থেকেও বেশি, ঠিক না। এ হলো ভারতের বর্তমান জনসংখ্যা। আচ্ছা, 5 নম্বরে চলো নেক্সট দেখো, এখান থেকে তোমাদের যদি এশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, আজ এই রাশিয়া যে, তো তোমরা আশা করি সকলে জানো, মানে রাশিয়া হলো আয়তনের বিচারে, মানে এই দেশের সবচেয়ে আয়তনে বেশি হলো রাশিয়া দেশ, রাশিয়ার আয়তন সবচেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু জনসংখ্যা অনেক পিছনে, মানে অনেক কম জনসংখ্যা, 7 নম্বর 8 নম্বরে রয়েছে রাশিয়া জনসংখ্যার দিক থেকে, ঠিক আছে। প্রায় 18 থেকে 20 কোটির মতন জনসংখ্যা ওইখানে, 15 থেকে 18 কোটির মতন জনসংখ্যা, কিন্তু আয়তন সবচেয়ে বেশি বড়। চলো 7 নম্বর কোশ্চেন দেখো, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে
1969 খ্রিস্টাব্দে 1969 খ্রিস্টাব্দে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন স্থাপিত হয়। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা মহারাষ্ট্র রাজ্যে, হ্যাঁ, তারাপুর অ্যাটমিক স্টেশনটা এটা মহারাষ্ট্র, হ্যাঁ, মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা সরি, উল্টা হয়ে গেছে না। আচ্ছা যাই হোক, 6 নম্বর কোশ্চেনটা দেখো। ইদুক্কি পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? ইদুক্কি পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পেরিয়ার নদীর তীরে। ইদুক্কি যে পরিকল্পনাটা, এটা পেরিয়ার নদীর তীরে অবস্থিত। যদি বলে কোন রাজ্যে অবস্থিত, তাহলে বলবে কেরল। হ্যাঁ, কেরলের রাজধানী কি? ত্রিবান্ধপুরম না, সকলে আমরা জানি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ট্রম্বে। হ্যাঁ, ট্রম্বেতে অবস্থিত, অপশন এ হবে সঠিক উত্তর, ট্রম্বে। এর যে ট্রম্বে, এটা কোথায় অবস্থিত জানো? ট্রম্বে, ট্রম্বে মহারাষ্ট্র অবস্থিত। হ্যাঁ, মহারাষ্ট্র। ঠিক আছে, এটি 1954 সালে স্থাপিত হয়েছিল, 1954 সালে। হ্যাঁ, এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ঠিক আছে, 1954 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অ্যাকচুয়ালি ক্লাসটা আজকে আমি এত একটা এনার্জি পাচ্ছি না করাতে, মানে শরীরটা একটু অনেকটা উইক, জানি না কেন। ঠিক আছে, সেই কারণে হয়তো বা তোমাদের সঙ্গে আরও ডিসকাস করার ছিল এক্সট্রা, কিন্তু মানে এত একটা এনার্জি পাচ্ছি না ক্লাসটা করাতে। আচ্ছা যাই হোক, দিবাং দিহাং, প্রশ্নগুলো তোমরা নোট করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্যে। আমরা জানি কেন, এটা আমি আগেও অনেকবার করিয়েছি, অনেকবার অনেক এক্সামে এসেছে। দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অসম রাজ্যে অবস্থিত। এখান থেকে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে, যেমন কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। ঠিক আছে, ইয়েস, সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, শিমলিপাল হলো উড়িষ্যায় অবস্থিত, আর মধ্যপ্রদেশে অবস্থিত হলো পাঁচমারি। ইম্পর্টেন্ট, পাঁচমারি বায়োস্ফিয়ার, হ্যাঁ, রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত, শিমলিপাল হলো উড়িষ্যায় অবস্থিত, এবং সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, অসমে অবস্থিত দিবাং দিহাং। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখবে সবগুলো কোশ্চেন কিন্তু আমরা রিপিটেড, যেগুলো আগে এসেছে পিএসকিউ, সবগুলো করাচ্ছি। এখান থেকে তুমি পরীক্ষা পাবে, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, পরীক্ষা এখান থেকে পাবে। পরবর্তী সময়ে দেখো আমরা যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি, এগুলো একটু ভালো করে শুনবে। ঠিক আছে, যেমন তুমি দেখো 9 নম্বর যে কোশ্চেনটা, আমরা একটা কোশ্চেন দিবাং দিহাং, ঠিক আছে, এটা যে আসবে কোনো গ্যারান্টি নেই। সিকিমে বললাম কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সিকিমে। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? উড়িষ্যা। পঞ্চমারি মধ্যপ্রদেশ, এগুলো তো আসতে পারে। তো সুতরাং এগুলো যদি তুমি নোট না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা 4টা কোশ্চেন, একটা কোশ্চেন থেকে আমরা 4টা কোশ্চেন করিয়েছি কিন্তু, ঠিক না? এই যে 1 নম্বর কোশ্চেনটা যেটা রেখেছি দিবাং দিয়াং, এটাই যে পরীক্ষা আসবে এমন না, বাকি যে অপশনগুলো থেকে কিন্তু আসতে পারে, সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, ওইগুলো যারা ভালো করে ফলো করবে তারাই কিন্তু ভালো স্কোর করতে পারবে, নাকি শুধুমাত্র কোশ্চেনটা নোট করে রাখলাম। ঠিক আছে, একটি ক্লাসে কয়টা কোশ্চেন পাচ্ছ তোমরা? 15টি, একদম 15টি কোশ্চেন ইজি ওয়েতে 15টি পাচ্ছ। এক্সট্রা ফ্যাক্ট মিলে না করে হলো তুমি 35 থেকে 40টা কোশ্চেন পাচ্ছ। ওই 35 থেকে 40টা কোশ্চেনই কিন্তু সুন্দরভাবে নোট করে রাখতে হবে, কিন্তু মনে রাখবে, না হলে কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট করা যাবে না। জিআরবিডি 2-র জন্য বিশেষ করে যারা প্রিপারেশন করছো, জিআরবিডি 2 তো আসবে 100% গ্যারান্টি। আমরা আজকে তোমাকে বলে দিলাম 100% গ্যারান্টি জিআরবিডি 2 আসছে। কবে আসছে এটা বলা ইম্পসিবল, তবে আসছে এটা 100% গ্যারান্টি, আসবেই। তো সুতরাং জিআরবিডি 2-র কম্পিটিশানটা অনেকটা হাই হবে। জিকে জিএসের মধ্যে আমি যদি জিআরবিডি গ্রুপ সির কথা স্পেশালি বলি, 170 মার্কের তোমাদের পরীক্ষা হবে, একটু ভালো করে শুনো। এর মধ্যে 100 মার্কের জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমি ছেড়ে দিই, 70 মার্ক থাকবে জিকে জিএস থেকে 70। এই 70-র মধ্যে যদি তুমি 60+ যদি স্কোর করতে পারো, বাকি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স 30-এর মধ্যে 20 নাম্বার আরামসে পাওয়া যায়, যেভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করি। ঠিক আছে, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সুন্দরভাবে। তো এই 60+20 80 মার্ক যদি তুমি পেপার 1 জিকে জিএস থেকে তুমি পেয়ে যাও, আর বাকি 70 মার্ক থেকে কি তুমি 30-35-এ পাবে না, তাহলে তুমি 100% তুমি ইন্টারভিউতে ডাক পাবে। তো সুতরাং জিকে জিএসটাকে স্ট্রং করতে হবে, না হলে কিন্তু হবে না, একদম কনফার্ম ক্লিয়ার কথা।
এভাবে পড়ো, হ্যাঁ। এই কারণে আমরা জিকে জিএসের ক্লাসটা আগে শুরু করে দিয়েছি, স্টুডেন্টদেরকে এটা বলছি যে 100টা ক্লাস করাবো, একদম এক্সট্রা ফ্যাক্ট যা কিছু আছে সব কিছু মিলে খুঁটিনাটি সব কিছু তোমরা নোট করবে। আর এই ক্লাসের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের জানো একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি। পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেইড বলতে কত টাকা দিতে হবে? 499, ওয়ান টাইম, মনে রাখবে একবারই দিতে হবে, নাকি বারে নাকি মাসে মাসে। 2027 পর্যন্ত যাবতীয় জিকে জিএসের ক্লাস, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তাছাড়া আরও কিছু ফেসিলিটি আছে এই গ্রুপে তোমরা পাবে। প্রায় 450-এর উপরে স্টুডেন্ট অলরেডি জয়েন আছে এখানে, যারা সিরিয়াস প্রিপারেশান করছে। যদি তুমি জয়েন করতে চাও, আজকে জয়েন করো, এখন জয়েন করো। যত লেটে জয়েন করবা, আমরা প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আমরা পিডিএফ গ্রুপে দিচ্ছি, আগের পিডিএফগুলো তুমি পাবে না, যখন জয়েন করবে তখন থেকে পাবে। সুতরাং যত আগে জয়েন করবে এতই কিন্তু বেনিফিট। জয়েন করে নাও, লস হবে না, ওয়ান টাইম 499 পে করে, ঠিক আছে? জয়েন করে নাও, আবারও বলছি লস হবে না। জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, তাহলে আমরা ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো, আচ্ছা, এখানে 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, হিউয়েন সাং এর লিখিত গ্রন্থের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে এই কোশ্চেনটা। হিউয়েন সাং এর লিখিত গ্রন্থের নাম কি? হিউয়েন সাংয়ের উপর অনেক কোশ্চেন এসেছে, ঠিক আছে? কি কি এসেছে সব কিছু আমি ডিসকাস করব এখানে। হিউয়েন সাংয়ের লিখিত গ্রন্থের নাম কি? প্রথমে আমরা জানি হিউয়েন সাংয়ের গ্রন্থের নাম কি? সিইউ কি? সিইউ কি? অপশন সি হবে সঠিক উত্তর। সিইউ কি? হিউয়েন সাংয়ের লিখিত একটি গ্রন্থ, ফেমাস গ্রন্থ, ঠিক আছে? হিউয়েন সাংয়ের উপরে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে? যেমন আসে, হিউয়েন সাং কার আমলে এবং কোথায় থেকে ভারতে আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? তাহলে হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন। কোথায় থেকে আসেন? চীন থেকে আসেন, চীন থেকে ভারতে আসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে তোমাদের, দেখে নাও। অপশন এ ইন্ডিকা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিকা, ইন্ডিকার রচনা কে করেছিলেন? অনেকবার অনেক এক্সামে এসেছে, মেগাস্থেনিস। আমরা এর আগে যখন জিআরবিটি 1-এর সময় যখন জিকে জিএসের ক্লাস সিরিজ শুরু করছিলাম, তখন এই কোশ্চেনটি আমরা করিয়েছিলাম। মেগাস্থেনিস, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস, ঠিক আছে? তারপর আছে ফুকুকি। ফুকুকি কে রচনা করেন? ফা হিয়েন, ফা হিয়েন, ঠিক আছে? ফা হিয়েন রচনা করেন, ঠিক আছে? আচ্ছা, হিউয়েন সাং কোথায় থেকে এসেছিলেন ভারতে? চীন থেকে এসেছিলেন। কার শাসনকালে এসেছিলেন? হর্ষবর্ধনের শাসনকালে, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। বৃন্দাবন গার্ডের কোথায় অবস্থিত? বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত বৃন্দাবন গার্ডেন? কী হবে সঠিক উত্তর? মহারাষ্ট্র, কর্ণাটক, কলকাতা, বেঙ্গালুর। সঠিক উত্তর হবে কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? কর্ণাটকে অবস্থিত বৃন্দাবন গার্ডেন, কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই যে কলকাতাতে পরীক্ষায় আসে, যেমন ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? সকলেই জানি আমরা, ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। সিলিকন সিটি, কাকে সিলিকন সিটি বলা হয়? পরীক্ষায় আসে বেঙ্গালুরকে, ঠিক আছে? বেঙ্গালুরকে সিলিকন সিটি বলা হয়। ভারতের বাণিজ্যিক শহর কাকে বলা হয়? মহারাষ্ট্রকে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, দেখে রাখবে। চলো 12 নম্বর কোশ্চেনটা দেখো। আকরিক লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? কি? আকরিক লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। অপশন বি হবে সঠিক উত্তর। উড়িষ্যা প্রথম স্থানে রয়েছে আকরিক লোহা উৎপাদনে ভারতের মধ্যে। আর দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়, ঠিক আছে? ছত্তিশগড় রয়েছে দ্বিতীয় স্থানে, হ্যাঁ, মনে রাখবে ছত্তিশগড় দ্বিতীয় স্থানে রয়েছে। চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো। গেট ওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেট ওয়ে অফ ইন্ডিয়া, ইমেজটা দেখো তোমরা, কোথায় অবস্থিত গেট ওয়ে অফ ইন্ডিয়া? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত গেট ওয়ে অফ ইন্ডিয়া, নট ইন্ডিয়া গেট, ঠিক আছে? গেট ওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। তাছাড়াও তোমাদের পরীক্ষায় আসে যে ভিক্টোরিয়া গার্ডেন,
কোথায় অবস্থিত? মুম্বাইতেই অবস্থিত, ভিক্টোরিয়া গার্ডেন। ঠিক আছে। অম্বল দুর্গ কোথায় অবস্থিত? জয়পুরে অবস্থিত। অম্বল দুর্গ পরীক্ষায় আসে। লাল কেল্লা কোথায় অবস্থিত? সকলেই জানি আমরা, দিল্লিতে অবস্থিত। লাল কেল্লা তাছাড়াও কুতুব মিনার, জামা মসজিদ, এগুলো কিন্তু দিল্লিতে অবস্থিত। আর মেরিনা বিচ কোথায় অবস্থিত? ফেমাস বিচ চেন্নাই অবস্থিত। ঠিক আছে, মেরিনা বিচ চেন্নাই অবস্থিত। ওকে, চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো। বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত করা হয়? বিশ্ব মাতৃভাষা দিবস, ওয়ার্ল্ড মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে সেলিব্রেট করা হয়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 10ই মে। প্রত্যেক বছর 10th মে মানে 10ই মে বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, আর এই 8 মে, এটা 4 লেখা হয়েছে না, 4 নয় বা 8 হইব, এখানে 8 হইব। ঠিক আছে, 8 মে। 8 মে বিশ্ব কি কোন দিবস পালন করা হয়? 8 মে। 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। হ্যাঁ, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8 মে। ঠিক আছে, এবং 22 মে 22 মে কোন দিবস পালন করা হয়? বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, জীব বৈচিত্র্য দিবস। ঠিক আছে, মনে রাখবে। আর অপশন ডি 24 মে, এটা অ্যাকচুয়ালি কমনওয়েলথ ডে। হ্যাঁ, কমনওয়েলথ ডে পালন করা হয়, কমনওয়েলথ ডে। হ্যাঁ, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন মৌল? এখানের মধ্যে কোনটি হাইড্রোজেন মৌল? হিলিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন না সোডিয়াম? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফ্লোরিন। ফ্লোরিন, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানের মধ্যে কোনটি হাইড্রোজেন মৌল? ফ্লোরিন হলো হাইড্রোজেন মৌল, এফ। হ্যাঁ, ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন ছাড়াও তোমাদের একটু জেনে রাখো, পরীক্ষায় তো ফ্লোরিন অপশন থাকবে এমন কোনো কথা না। ফ্লোরিন ছাড়াও কোনটি হাইড্রোজেন মৌল? যেমন ক্লোরিন, সংকেত হলো সিএল, ক্লোরিন, ব্রোমিন, বিআর, ব্রোমিন, আয়োডিন মানে আই, এবং অ্যাস্টাটিন, এটি বলা হয় সংক্ষেপে। এগুলো কিন্তু হাইড্রোজেন মৌল। ঠিক আছে, কি বললাম? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ফ্লোরিন, এগুলো সবগুলো হাইড্রোজেন মৌল। অপশন এখানে ফ্লোরিন দিয়েছে, সে কারণে ফ্লোরিন রাইট উত্তর হয়েছে। ফ্লোরিনের জায়গায় যদি ব্রোমিন দিত সেটাও রাইট হতো, ক্লোরিন দিত, আয়োডিন দিত, অ্যাস্টাটিন দিত, তাহলে এগুলো সবগুলো তোমরা জেনে রাখবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ, তাছাড়া এই যে হিলিয়াম, HE, এটা কি জানো? পরীক্ষায় আসে কিন্তু। এটা কি? এটা কিন্তু একটি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম কিন্তু একটি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, মনে রাখবে। আর হাইড্রোজেন, হাইড্রোজেন তো অ্যাকচুয়ালি কী বলবো, একটা মৌল, ঠিক না, একটি মানে মৌল, ঠিক না। আর সোডিয়াম, সোডিয়াম হলো ক্ষার ধাতু, ঠিক না, ক্ষার ধাতু, আমরা জানি ক্ষার ধাতু। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসে আমরা এই 15টি কোশ্চেন করিয়েছি। আশা করি এক্সট্রা ফ্যাক্ট মিলে তোমরা ভালো কিছু কোশ্চেন নোট করে নিয়েছো। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের দুটি ফ্রি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিভিন্ন আপডেট, জব নোটিফিকেশান, ক্লাসের নোটিফিকেশান সব কিছু তোমরা ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। নতুন আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। সিরিয়াস প্রিপারেশান করিয়ে যাও। এই বছর, আগামী বছর, এই 2 বছর যদি তুমি কোনো চাকরি না জুটাতে পারো, তাহলে কিন্তু লম্বা একটা পিরিয়ড তোমাকে অপেক্ষা করতে হবে। একদম পরিষ্কার ক্লিয়ার পিকচার। সুতরাং এই 2 বছর নেই, আর প্রায় 1.5 বছর মতন আছে, 1.5 বছর নিজের জন্য, নিজের ফিউচারের জন্য একটু ভালো করে খাটো। আর আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হবে আমরা তোমাদেরকে হেল্প করব। এতটুকু আমরা প্রমিস দিয়ে বলছি, যেটুকু আমরা আমাদের লেভেলে আমরা বেস্ট তোমাদেরকে প্রোভাইড করে দেব। এতটুকু আমাদের উপরে তোমরা ভরসা রাখতে পারো। আপকামিং যে এক্সাম তুমি প্রিপারেশান করছো, যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।